বিখ্যাত চীনা সেনাপতি ও সমরবিদ শান জৌ তার বিখ্যাত আর্ট অফ ওয়ার বইটিতে লিখেছিলেন, প্রাচীর বেষ্টিত কোনো রাজ্যে আক্রমণ চালানো বুদ্ধিমানের কাজ নয়। কারণ হলো, প্রাচীর ভাঙতেই সৈন্যদের অবস্থা খারাপ হয়ে যেত, রসদ ফুরাতো ও দিনের পর দিন বসে থেকে যুদ্ধের প্রেরণা হারিয়ে ফেলত। ফলে যুদ্ধে জেতাটা ব্যাপক কঠিন হয়ে পড়ত। কিন্তু বর্তমানে তো আর রাজ্যের চারদিকে প্রাচীর থাকে না। তাহলে এ যুগে কি হবে? আসলে এ যুগেও প্রাচীর আছে, সেটাই হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম। যার এয়ার ডিফেন্স যত বেশি শক্তিশালী, সেই যুদ্ধে তত বেশি এগিয়ে থাকে। তাই এ যুগে যার এয়ার ডিফেন্স উন্নত, তার সাথে যুদ্ধে লাগতে যাওয়া বোকামি। কারণ আধুনিক কালের যুদ্ধের মোটিভই হচ্ছে আগে এয়ার স্ট্রাইক চালিয়ে তছনছ করে দেয়া, শেষে সৈন্য নামানো। যদি ধরুন কোনোভাবে আপনি এয়ার স্ট্রাইকটাকে থামিয়ে দিতে পারেন, তবে আপনার শত্রুরা সৈন্য নামানোর চিন্তাও করবে কিনা ভাববার বিষয়। তাই দেশের সুরক্ষার জন্য সর্বপ্রথম যেটাকে প্রাধান্য দিতে হবে তা হলো এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নিয়ে একটি সম্যক ভাবনা আলোচনা করা হলো। এবার আসি বাংলাদেশের ক্ষেত্রে। স্বীকার করতে দ্বিধা নেই যে বাংলাদেশের এয়ার ডিফেন্স নিতান্তই অপ্রতুল এখন অবধি। যা আছে তা হলো কিছু ম্যানপ্যাডস, কিছু আর্টিলারি কামান, FM-90 মিসাইল, যার রেঞ্জ মাত্র 15 কিলোমিটার। এটা কখনোই কোনো উন্নত এয়ার ডিফেন্স না। অর্থাৎ প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর মতো কোনো এয়ার ডিফেন্স আমাদের হাতে এখনও নেই। অবশ্য এর কিছু কারণও আছে। 90-এর দশকের আগে আমাদের বিমান বাহিনী ছিল এশিয়ার অন্যতম সেরা বিমান বাহিনী, কিন্তু বন্যায় আমাদের 150টির বেশি ফাইটার ক্ষতিগ্রস্ত হয়। এরপর দীর্ঘদিন বড় আকারের কোনো বরাদ্দ পায়নি বিমান বাহিনী। এসব কারণেই মূলত ধীরে ধীরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ বিমান বাহিনী। আমাদের আকাশ খুব বেশি বড় না, তাই আকাশ সুরক্ষার জন্য আমাদের যে খুব বেশি খরচ করতে হবে ব্যাপারটা মোটেও এমন না। কিন্তু চ্যালেঞ্জ আছে, রাতারাতি কিছু করাটা আমাদের সামর্থ্য নেই এবং তা সম্ভাবনা। আচ্ছা বলি তাহলে আমার মতে বাংলাদেশের কি কি দরকার। শুরুতেই লং রেঞ্জ স্যাম, HQ-9 লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। মোট 3 রেজিমেন্ট চাই। 2 রেজিমেন্ট হলেই এনাফ, তবে 3 রেজিমেন্ট চাওয়ার কারণ আছে, পরে বলছি। রেঞ্জ 120 থেকে 200 কিলোমিটার। মিডিয়াম রেঞ্জ স্যাম, HQ-12, LY-80 ইত্যাদি। কয় রেজিমেন্ট প্রয়োজন বলতে পারলাম না। এগুলো সাধারণত কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা ইত্যাদি রক্ষার কাজে আসে, অর্থাৎ চট্টগ্রাম বন্দরে তো রাখতেই হবে। শর্ট রেঞ্জ স্যাম, প্রায় প্রত্যেকটা নেভি ফ্রিগেট ক্যান্টনমেন্টে প্রয়োজন রয়েছে, যেমন FM-90 স্যাম, পিকোরা, প্যান্টসির ইত্যাদি। কেউ আমাকে স্বপ্নবিলাসী ভাবার কারণ নেই। আমি বলছি না এটা এখনই লাগবে, তবে আজ না হোক কাল লাগবে। আমাদের প্রতিবেশী 2 দেশের মধ্যে মিয়ানমার দ্বারাই আমাদের এয়ার স্ট্রাইকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। কয়েক বছর আগেই ওদের MiG-29 বাংলাদেশের এয়ারে প্রবেশ করেছিল। তবে ভারতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। একটা ব্যাপার হলো, এয়ার স্ট্রাইক হুট করে হয় না, কারণ এয়ার স্ট্রাইক মানেই অল আউট হওয়া। তাই এয়ার স্ট্রাইকের আগে প্রস্তুতির জন্য বাংলাদেশ কিছুটা হলেও সময় পাবে। যদি উপরের স্যামগুলি থাকে ইনক্লুডিং HQ-9, ভারত ও বার্মার সব ধরনের ফাইটারকেই শুট ডাউন পসিবল। একমাত্র মাথা ব্যথা যেটা, তা হলো ভারতের রাফালে। কিন্তু ভারতের রাফালে আমাদের জন্য না, রাফালে চীন ও পাকিস্তানের জন্য। সে যাই হোক, রাফালের ক্ষমতাটা হচ্ছে এর সি-ডিড মিশন ক্যাপাবিলিটি। ফলে এটি রাডারকে জ্যাম করে স্যাম অচল করে এয়ার স্ট্রাইক চালাতে পারে। এখানেও একটা কিন্তু আছে। HQ-9 রাশিয়ান S-300 এর কপি হলেও দুটা রাডার ভিন্ন ও চীনের HQ-9 এর রাডারটি অপেক্ষাকৃত উন্নত। তাই এই রাডারকে জ্যাম করা রাফালের পক্ষে অতটা সহজ হবে না। আবার আমরা যদি 2 রেজিমেন্ট HQ-9 কাছাকাছি অবস্থানে রাখতে পারি, তখন আবার রাফালের জন্য ব্যাপারটা আরও টাফ হয়ে দাঁড়াবে। একদম রুখে দেবে তা বলা যায় না, তবে হ্যাঁ ব্যাপক কন্টেস্ট হবে। এতক্ষণ তো আমার মত দিলাম, এইবার সরকারের পরিকল্পনায় আসি। এতদিন পর বিমান বাহিনী বিশাল অঙ্কের বরাদ্দ পেয়েছে, অর্থাৎ সরকার যে এবার বিমান বাহিনীকে আধুনিকায়নের জন্য উঠে পড়ে লেগেছে তা বোঝাই যাচ্ছে। বলাই যায় বিমান বাহিনীতে ঈদ লেগেছে। আমরা কদিন আগেই LY-80 মিডিয়াম রেঞ্জ স্যাম অর্ডার করেছি। এর রেঞ্জ প্রায় 70 থেকে 80 কিলোমিটার। এর ফলে আমাদের আকাশ প্রতিরক্ষা আরও কিছুটা জোরদার হবে। আশা করা যায় যে 2030 এর আগেই আমাদের বহরে HQ-9 বা এরকম কোনো লং রেঞ্জ স্যাম থাকবে। তবে হয়তো 3 নয়, 1 রেজিমেন্টই থাকবে। তাই ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এয়ার ডিফেন্স সংক্রান্ত আরও সুখবর পেতে যাচ্ছি। আমাদের সামরিক বাজেট অর্থনীতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে। সমরপ্রেমী হিসেবেও ইদানিংকার সামরিক খাতে ব্যাপক উন্নতির উপর ভিত্তি করে আমরা বাংলাদেশের জন্য আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আশা করতেই পারি। নিউজটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।